বিসমিল্লাহির রহমানুর রহিম। 5ই মে 2025, 2013 সালের আজকের এই দিনে বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের যে সমাবেশ হয়েছে, সে সমাবেশে যে গণহত্যা হয়েছে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক, তাদের স্মরণে আজকে আমার এই ভিডিও। একটা প্রবাদ আছে, যুদ্ধে বিপ্লবে গরিব মা তার সন্তানকে পাঠায়, ধনীরা রুটি দিয়ে সাহায্য করে। যুদ্ধ শেষে মায়ের বুক খালি হয়ে যায়, ওই দরিদ্র পরিবারের সন্তান আর মায়ের কাছে ফিরে আসে না। মধ্যবিত্ত পরিবারের সন্তানরা একটা ভালো চাকরি খুঁজে পায় বিপ্লব পরবর্তী সময়, আর ধনীরা তাদের ব্যবসার জন্য নতুন সরকারের সাথে আঁতাত করে সম্পর্ক করে ব্যাংক থেকে ঋণ নেয়। আসলে কথাটা সত্য। 2013 সালের সেই ঐতিহাসিক শাপলা চত্বর, আমার মতো বাংলাদেশের লক্ষ লক্ষ চোখ, কোটি কোটি চোখ সেদিন টেলিভিশনের পর্দায় ছিল। দিগন্ত টিভিতে লাইভ দেখানো হচ্ছিল, হঠাৎ করে রাতে লাইভ বন্ধ হয়ে যায়। কি নিষ্ঠুর অত্যাচার, কি নিষ্ঠুর, কি নির্মমতা! মানে কবিতা লিখে, গান লিখে এই নিষ্ঠুরতাকে কখনোই ছাপিয়ে যাওয়া সম্ভব না। সেদিন হেফাজতের নেতাদের মধ্যে একমাত্র জুনায়েদ বাবুনগরী ছিলেন মঞ্চে। রাতে আল্লামা শফি সাহেব আসলেন, বিশেষ কারণে তাকে আবার তার গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়, তিনি চলে যান। এবং সেদিন দিনের বেলায় যারা শেখ হাসিনার 14 গোষ্ঠীকে, আওয়ামী লীগের 14 গোষ্ঠীকে উদ্ধার করেছিলেন, সেই বিপ্লবী নেতা তারা নিরাপদ আশ্রয় ছিলেন। আমরা দেখেছি কি অবস্থা। আমি ছবি দিচ্ছি, দেখেন। একটা ছোট্ট অবুজ শিশুই বলবো, তার লাশ আরেকটা অবুজ শিশু কাঁধের মধ্যে। মনে হয় যেন ভিয়েতনাম যুদ্ধের সেই ছবিটা মনে করিয়ে দেয় আমাদেরকে। সব মাদ্রাসা থেকে এতিম বাচ্চা বা মাদ্রাসা থেকে অবুজ শিশুদেরকে সেদিন ঢাকায় নিয়ে আসা হয়েছে। কুমিল্লা থেকে হেফাজতের এই সমাবেশে বহু আলেম, বহু মানুষ, বহু মাদ্রাসা ছাত্র পায়ে হেঁটে হেঁটে তারা ঢাকাতে চলে গেছে। গাজীপুর থেকে পায়ে হেঁটে হেঁটে মানুষ সাপ্তাহ সেই সমাবেশে যোগ দিয়েছে। সরকার পরিপূর্ণাঙ্গভাবে কোনো প্রেস নোট দেয়নি, কিন্তু বিভিন্ন গণমাধ্যম থেকে যেটা জানা গেল যে 60,000-এর মতো রাবার বুলেট ছোড়া হয়, 6,000 শটগান বা AK-47-এর গুলি ছোড়া হয়, অজস্র টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড। এটা সংখ্যা এখনো বের হয়নি। কেউ কেউ বলে কয়েক হাজার, কেউ বলে হাজার মারা গেছে। কিন্তু কোনো কোনো গণমাধ্যম বা কোনো কোনো সংস্থা তদন্ত করেছে, কেউ কেউ বলে 61, কেউ কেউ বলে 50, আবার আজকে দেখলাম হেফাজত বলে 91 কি 90। আসলে প্রকৃত সংখ্যা কত এটা কেউ জানবে না। এই সংখ্যা কোনো দিন আমরা জানতে পারবো না। তার কারণ অনেকের সন্তান হারিয়ে গেছে, তারা ভয়ে তখন কথা বলে নাই, এবং আগামীতেও তারা কথা বলবে না। কারণ তারা ভাববে যে সন্তান গেছে গেছে, এটা আর প্রকাশ করার দরকার নেই। কারণ তাদের মনের মধ্যে একটা অজানা ভয় কাজ করে যে যদি আমি বলে দিই আমার সন্তান হেফাজতের সমাবেশে গিয়ে মারা গেছে, যদি আবার ভবিষ্যতে কোনো সমস্যায় পড়ি। এই কারণেই বললাম প্রকৃত নিহতের সংখ্যাটা কোনো দিনই জানা যাবে না। কিন্তু এই সমাবেশকে কেন্দ্র করে এই যে এতগুলো লোক মারা গেল, তার বিনিময়ে বাংলাদেশের আলেমদের একটা অংশ লাভবান হয়েছে। এতিমখানার মাদ্রাসার এই অবুজ শিশুদের উপর ভর করে তারা লাভবান হয়েছেন। জনাব আনাস মাদানি, আল্লামা শফি সাহেবের ছেলে, সুযোগ্য ছেলে আনাস মাদানি, সুন্দর করে বললাম আমি, নায়কের মতো আনাস মাদানি, শেখ হাসিনার সরকার থেকে জমি পেয়েছেন, টাকা পেয়েছেন শোনা যাচ্ছে। এই ছাড়াও আরও অনেক আলেম তাদের মাদ্রাসার জন্য দান খয়রাত পেয়েছেন, আর্থিক সাহায্য সহযোগিতা পেয়েছেন। আবার কোনো কোনো আলেম ওই সময় নিজের জীবন বাঁচাতে সরকারের সাথে আঁতাত করে বাংলাদেশ ছেড়ে চলে যান। এই হলো বাংলাদেশের আলেমদের অবস্থা। এরা নাকি দেশে ইসলামী বিপ্লব করবে। এত সহজ ইসলামী বিপ্লব? এরা ইরানের খোমেনির ইতিহাস পড়ে না যে খোমেনি কিভাবে বিপ্লব করেছেন? যে দেশের আলেমদেরকে একখণ্ড জমি মাদ্রাসা দিলে কোনো একজন পয়সাওয়ালাকে যদি বলে যে একটা ভবন করে দেন দোতলা, আলেমরা বিক্রি হয়ে যায় ক্ষমতাসীনদের কাছে, বুর্জুয়াদের কাছে, পুঁজিবাদীর কাছে। সেই দেশের এইসব আলেমদের নেতাদেরকে দিয়ে আপনি এখনো ভাবেন এদেশে ইসলামী শাসন আসবে? এত সহজ না, এত সহজ না। যে কথা বলছিলাম
কথা বাড়াবো না, শেষ কথা। শাপলা চত্বরে আমার আপনার সন্তান মারা গেছে, আমি আপনি বলতে আমরা যারা দরিদ্র পরিবারের, আমাদের সন্তান মারা গেছে, কিন্তু সন্তান কতজন মারা গেছে এটার সঠিক ইতিহাস কোনো দিনও আমরা কেউ পাবো না। তবে হ্যাঁ, আলেমরা লাভবান হয়েছে, একটা শ্রেণীর আলেম, এটা সত্য, এটার খবর আপনি পাবেন, এটার সত্যতা আপনি পাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।